এদেরকে ফাঁসি হবে? এদের বলতে সমন্বয়কদের। এই প্রহরাতে হাসনাত আবদুল্লাহ চূড়ান্ত একটি বোমা ফাটালেন সেনাবাহিনী নিয়ে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। এদেরকে ফাঁসি হবে? এদের বলতে সমন্বয়কদের। এই প্রসঙ্গটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো আপনাদের সামনে। গত দুদিন যাবত এই যে সমন্বয়ক, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে নিকৃষ্ট একটি পরিচয় হচ্ছে সমন্বয়ক। এই সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ ইত্যাদি নানা নাম এই মুহূর্তে আলোচনা হচ্ছে। এদেরকে আসলে ফাঁসি হবে? এটাকে ঠেলায় পড়ে গেছে? ঠেলার নাম বাবাজি? বিষয়খানা এমন। গত কয়েকদিন যাবৎ শুক্রবার, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র হনন, সেনাপ্রধানের চরিত্র হনন চূড়ান্ত বিচারে। অনেক আগে থেকেই হচ্ছে। এদের গুরুরা, এদের তাত্ত্বিক গুরু যারা, তারা করে আসছেন অনেক আগে থেকে। কিন্তু বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ চূড়ান্ত একটি বোমা ফাটালেন সেনাবাহিনী নিয়ে। 11 তারিখের একটি ঘটনা নিয়ে চূড়ান্ত একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 20 তারিখ দিবাগত মধ্যরাতে। তিনি 12 তারিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ইনক্লুসিভ নিয়ে। তিনি 12 তারিখেও তার ফেসবুকে ফুল স্টপ সম্মিলিত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। এরপরও আরো কমপক্ষে 2 দিন পোস্ট করেছিলেন, কিন্তু 20 তারিখ দিবাগত মধ্যরাতে তিনি করলেন চূড়ান্ত পোস্ট, এবং সেই পোস্ট নিয়ে নানা রকম চর্চা হচ্ছে। এই যে আজকে দুপুরবেলা সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে, যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নিজে সেনাপ্রধানের সাথে ছিলেন 11 মার্চের বৈঠকে, আজকে সার্জিস আলম পুরো রিভার্স করে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে হাসনাত যে কথাগুলো বলেছে তার সাথে কিছু দ্বিমত আছে। তিনি দ্বিমতের কথাগুলো বলেছেন। আমি আর সেই ফেসবুক স্ট্যাটাস বিস্তারিত বলছি না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ হাসনাত যেদিকে যাচ্ছে, যে কথার মধ্যে আছে, সেটি নিয়ে দ্বিমত শুরু হয়ে গেছে। আজকে শুধু সার্জিস না, এর আগে গতকাল শনিবার এই যে সমন্বয়কদেরই আর একজন আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে, ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই, এটা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরেকটি দেখুন যে সার্জিস আলম যে পোস্টটি দিয়েছেন ফেসবুকে, সেই পোস্টের একটা কমেন্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আরেকজন হান্নান মাসুদ। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক,
তিনি সার্জিসের পোস্টে কি লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। অর্থাৎ হাসনাতের পোস্টকে ঘিরে খেলা জমে উঠেছে। কেন জমে উঠেছে? ক্যান্টনমেন্টে আসলে খেলার প্রস্তুতি হচ্ছে। ক্যান্টনমেন্ট মহাক্ষুব্ধ। আমি আজকের দিনেরই আর এক ভাগের একটি ভিডিওতে বলেছি, ক্যান্টনমেন্টে সেনা সদস্যরা, টপ লেভেল তো পরের কথা, সেনা সদস্যরা, জুনিয়র সেনা কর্মকর্তারা এবং সর্বস্তরের সেনা কর্মকর্তারা সংক্ষুব্ধ। এই সংক্ষুব্ধতা থেকে এই সমন্বয়ক নামধারী দেশ ধ্বংসকারীরা এই মুহূর্তে বুঝতে পারছেন। বুঝতে পারবার কারণে হাসনাতকে নিয়ে এরা নেতিবাচক কথা বলা শুরু করেছেন। হাসনাত যে নেতিবাচক কথা বলল ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনা প্রধান নিয়ে, এটি কি হঠাৎ করে? এদের গুরু নেই? এদের গুরু এই যে একজন সাইবার সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য তো বহু আগে থেকে, বেশ কিছুদিন যাবত, অর্থাৎ অগাস্ট মাসের পর থেকেই সেনা প্রধানকে নিয়ে নানা রকম কুৎসা রটান। এই পিনাকি ভট্টাচার্য তো এদের তাত্ত্বিক গুরু। আপনাদের যদি খেয়াল থাকে, আপনারা একবার চিন্তা করুন যে গত নভেম্বর মাসে জেনেভাতে আইএলওর একটু বৈঠক ছিল। এই আইএলওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন শ্রম উপদেষ্টা, এখনো শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া দূতাবাসের গাড়িতে করে সড়ক পথে জেনেভা থেকে প্যারিসে গিয়েছিলেন শুধুমাত্র ওদের তাত্ত্বিক গুরু পিনাকের সাথে দেখা করতে। আর আইফেল টাওয়ার বাপের জন্মে জীবনে দেখেনি, আইফেল টাওয়ার দেখবার জন্য। পিনাকি তাদের আত্মিক গুরু। শুধু তাই নয়, এরা প্রতিনিয়ত পিনাকির সাথে অনলাইন বৈঠক করে। দেশে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এরা সরকারে আছে, এদের সায় আছে, আর পিনাকি ওদিক থেকে উস্কানি দেয়। এখন এরা আসলে বুঝতে পারছে যে অবস্থা কিন্তু বেগতিক। সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট ক্রমেই এদের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং এদের বিরুদ্ধে ক্রমেই ব্যবস্থা নেবার জন্য ধেয়ে আসছে। সেই জায়গায় যখন ভয় পেয়ে গেছে, তখন হাসনাতের ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে অনেকে নেতিবাচক কথা বলছেন। এগুলো আসলে সব কিছু নাটক। দেখুন, এদেরই আরেকজন দোসর এবি পার্টির সম্ভবত সাধারণ সম্পাদক একজন ব্যারিস্টার ফুয়াদ বা এরকম কিছু নাম, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার কথা বলে। এদের গরু ওস্তাদ জামাত আমির ডক্টর শফিকুর রহমান সেনা প্রধানের অপসারণ চায়। সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মনোভাব, প্রকাশ্যে না বললে বিতর্কিত মনোভাব আছে। আজকে এই মুহূর্তে দেখুন, এই ডক্টর শফিকুর রহমান মসজিদে ঢুকে গেছে ইতিকাফ করবার নামে। এ ধরনের নানা রকম অবস্থা। আর এরা এমন কোনো কাজ করতে পারে, এমন কাজও করতে পারে, এরা নাটক ঘটাতে গিয়ে এই হাসনাতকে কোরবানি পর্যন্ত দিতে পারে। কোরবানি বলতে এই কথাই বলতে চাইছি যে হাসনাতকে এনসিপি থেকে বহিষ্কার করে একটা নাটক, যে আমরা হাসনাতের এই মতের সাথে একমত নয়, আমরা হাসনাতের সাথে নেই। কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে, আমি সেনাবাহিনীর পক্ষের একজন নাগরিক হিসেবে সেনাবাহিনীকে আমরা চাই, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদের নাটক বোঝা হয়ে গেছে। এদের শেকড়টা এক জায়গায় গাথা। জামাত আমির শফিকুর রহমান, বড় আমির পিনাকি ভট্টাচার্য, কিংবা এই যে ফুয়াদ, কিংবা এই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সমন্বয়ক হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যতজন আছে, আমি অনেকের এই মুহূর্তের নামও মনে করতে পারছি না।
এদের শেকড় কিন্তু এক জায়গায় গাঁথা। এরা একটা রসুনের কোয়ার শেকড় কিন্তু এক জায়গায়। এরা একজনকে যদি বহিষ্কারও করে, একজনকে যদি বাদ দেয়, বর্জন করে, তবু এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা দেশ ধ্বংসকারী, এরা সেনাবাহিনী ধ্বংসকারী, এরা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এদেরকে এই চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনীকে ধ্বংস করতে দেওয়া যাবে না। আমাদের গর্বের সেনাবাহিনী, আমাদের গৌরবের সেনাবাহিনী। আমি সব সময় বলি যে এই যে পন্থীরা, এই সমন্বয়কপন্থী, জামাতপন্থী, শিবিরপন্থী, এরা 10% মাত্র। আমরা সাধারণ জনগণ সেনাবাহিনীর পক্ষে 90%, কিন্তু আমার সেই ধারণাকেও ভুল প্রমাণিত করেছে। আমি একটি জরিপ চালাচ্ছি, জরিপটা এখনো চলমান রয়েছে। সেখানে দেখছি 99% সেনাবাহিনীকে সমর্থন করে, সেনাবাহিনীর পক্ষে। 1% দেখছি যে সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান। তো কাজেই এদের অবস্থান সেনাবাহিনীর বিপক্ষেই। সমন্বয়ক, জামাত, শিবির, পিনাকি, ব্যারিস্টার ফুয়াদ মানে সেটি জামাতের বি টিম, এবি পার্টির সাধারণ সম্পাদক। এরাই শুধুমাত্র দেশ ধ্বংসকারী, দেশ বিধ্বংসী। সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আপনি চিন্তা করুন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেনাবাহিনী হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সেই সেনাবাহিনী থেকে বিতর্কিত করবার পায়তারা চলছে। আমরা বলতে চাই, সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে এগুচ্ছে, সেভাবেই এগুনো একান্ত জরুরি। কারণ এই মুহূর্তে সরাসরি সেনা হস্তক্ষেপ, আমরা সেনা শাসন চাই না, কিন্তু সেনা হস্তক্ষেপ পূর্ণ একটু শাসন ব্যবস্থা চাই। এবং শর্ট টার্মের আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে নিয়ে যাবে এমন একটি শাসন ব্যবস্থা চাই। এবং অযোগ্য অথর্ব ইউনূস সরকারের অপসারণ চাই। সেনাবাহিনী এই ইনিশিয়েটিভ নিক এবং যেসব অপরাধী সমন্বয়করা অপরাধ করছে প্রতিনিয়ত, তাদেরকে শাস্তির ব্যবস্থা, শাস্তির আওতায় আনবার পদক্ষেপ নিক সেনাবাহিনী। আমরা সেটি একটু আগে দিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই যে তুলসী গাবার্ড, তিনি আমেরিকার যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, আমরা যেগুলো জানি আর কি, FBI, CIA, এছাড়াও আরো অনেক গোয়েন্দা সংস্থা আছে। তো এই সবগুলো গোয়েন্দা সংস্থা মিলে 14টা বা 15টা এরকম, এগুলো সবগুলোর মহাপরিচালক হচ্ছেন এই তুলসী গাবার্ড। এই তুলসী গাবার্ড তিনি ভারতীয় বংশোদ্ভূত না হলেও তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি একজন কট্টর হিন্দুত্ববাদী হিসাবে আমরা তাকে জানি। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার একদম দরহম মরম সম্পর্ক, এবং তার বিবাহের সময় নরেন্দ্র মোদী স্পেশাল গিফট পাঠিয়েছিলেন। এবং আমরা যদি দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্পের যেই মন্ত্রিসভা, সেখানে অধিকাংশই বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার জন্য যেই দেশটা, এটা আসলে এই মানে অনেকটা ভারতীয়দের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। একজন আছেন ক্যাশ প্যাটেল, তাকে কোনো জায়গায় দেওয়া হবে, এরকম আরো অনেকে আছেন, বিভিন্ন জনকে বিভিন্ন দপ্তরে দিয়ে দেওয়া হবে। তো এটা আর কি, এই হচ্ছে সিদ্ধান্ত। তো এখন গতকালকে সেই গোয়েন্দা সংস্থার মহাপরিচালক তুলসী গাবার্ড তিনি ভারত সফরে গেলেন এবং সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে বাংলাদেশ নিয়ে আপনার মন্তব্য কি। তখন তিনি সেখানে বললেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায় দীর্ঘদিন থেকেই নির্যাতনের শিকার হচ্ছে। এখন এই যে বলছে দীর্ঘদিন থেকেই, এই জিনিসটা আমার একটু মানে একটু সন্দেহ মনে হয়। যে দীর্ঘদিন বলতে তো শুধুমাত্র প্রফেসর ইউনূসের সরকার তা তো না। ইউনূস তো ক্ষমতা এলো মাত্র 7-8 মাস, তাই না? কিন্তু এই মার্কিন গোয়েন্দা প্রধান তিনি বললেন যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর নির্যাতন চলতেছে। দীর্ঘদিন মানে তাহলে আওয়ামী লীগের সময় ধরেই। দীর্ঘদিন তো আর 7 মাস হতে পারে না। তো তিনি বলছেন যে এটা আমাদের কনসার্নের বিষয়ে, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি, তারপরেও এটা একটা
বড় একটা উদ্বেগের বিষয়। আমি যতটুকু জানলাম যে ভারতীয় সাংবাদিকরা, আপনারা জানেন ভারতীয় সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে তারা যেই প্রশ্ন বের করতে চায় তারা কিন্তু সেই প্রশ্ন বের করে নিয়ে আসার চেষ্টা করে। তো এক্ষেত্রে তারা সফল হয়েছে এবং আমি মনে করি যে তুলসী গাবার্ডের মতো একজন মানুষ, তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য দিয়েছেন কোনো ফ্যাক্ট ফাইন্ডিং না করে। বাংলাদেশে যেই কয়টা হিন্দু নির্যাতন হয়েছে তার মধ্যে সবগুলো হচ্ছে রাজনৈতিক, একটাও ধর্মীয় না। বিশ্বাস করেন বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অনেক আছে, কিন্তু এই আমাদের আশেপাশে নাই। ভারতে তো প্রচুর সাম্প্রদায়িক এই খুনাখুনি চলতেছে। এই যে আজকে শুনলাম কোথায় যেন নাগপুরে মনে হয় হিন্দু মুসলিম সংঘর্ষ, প্রচুর সংঘর্ষ, এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এত এত শত শত বছর পর ভারতীয় কিছু হিন্দু সম্প্রদায়ের মনে হয়েছে যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর ভাঙচুর করা হবে। তার কবর সেখানে থাকবে না, কারণ তিনি নাকি যখন ওই যেই সম্রাট ছিলেন তখন হিন্দুদের উপর নির্যাতন করেছেন এবং মুসলমানরা বলতেছে না তোমরা এটা ভাঙচুর করতে পারবে না, এটা নিয়ে ঝামেলা। তারপরে আপনার মণিপুরে তো সাম্প্রদায়িক দাঙ্গা চলতেই আছে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ডোনাল্ড ট্রাম্প যখন গতবার প্রেসিডেন্ট ছিল তখন ভারতের রাজধানী দিল্লিতে হিন্দু মুসলমান সংঘর্ষে প্রায় শত শত মুসলমানকে হত্যা করা হয় এবং তার একদিন বা দুই দিন পরই আমার খেয়াল আছে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারত সফর করেন এবং ভারত সফর করে তিনি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস পর্যন্ত করেননি যে তোমাদের এখানে এতগুলো মুসলমানকে মারা হলো কেন, জিজ্ঞেস পর্যন্ত করেননি। তো সেই ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতা এসেছে এবং ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে সফরে গেল এই তো 2 সপ্তাহ আগে, তখন যৌথ বিবৃতিতে তারা বলেছে যে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্প এবং মোদী একসঙ্গে কাজ করবেন। এবং সেই একই সুর আমরা শুনলাম তুলসী গাবার্ডের মুখে যে ইসলামিক খেলাফত আন্দোলন করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আমরা এগুলোর বিরুদ্ধে একসঙ্গে কাজ করব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক সন্ত্রাসবাদ বলতে আপনারা কি বুঝান? বাংলাদেশে আমি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমি তো কোনো ইসলামিক সন্ত্রাসবাদ দেখি না। আমি মুসলিম, আমি আমার ধর্মকর্ম পালন করার স্বাধীনতা চাই, আমি আমার কোরআন হাদিস সুন্নাহ অনুসারে জীবন যাপন করার স্বাধীনতা চাই এবং অন্যকেও একই রকমভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করি। এইটাকে কি ইসলামিক সন্ত্রাসবাদ বলে? এই ভারত এবং বর্তমান যে আমেরিকার নতুন সরকার, আমি এখনো বিশ্বাস করি যে আমেরিকা যেহেতু মানবাধিকারের দেশ, একটা প্রেসিডেন্ট চাইলে অনেক কিছু করতে পারে না। আমি মনে করি যে আমেরিকা আসলে যখন যোগাযোগ হবে ভালোভাবে এবং তারা বাংলাদেশে এসে তদন্ত করবে। প্রফেসর ইউনূস বারবার বলতেছিল ভারতকে আসো তদন্ত করো। ওই যে একজন সাংবাদিক আছে তার নাম অর্ণব গোস্বামী না যেন কি, সে ছাড়া আর কেউ আসেনি। ঠিক তেমনি যদিও প্রফেসর ইউনূস এটা প্রতিবাদ করেছেন, এই তুলসী গ্যাবার্ডের কথার প্রতিবাদ করেছেন, কিন্তু আমি মনে করি প্রফেসর ইউনূসকে আরও বেশি বেশি প্রতিবাদ করা উচিত। শুধু তাই না, ভারতে যেমন ভারত বলে কি যে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি নির্যাতনের শিকার হয় তাহলে এটার প্রভাব আমাদের দেশেও পড়ে। এই কারণেই আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হলেও আমরা এটা নিয়ে কথা বলি, ভালো কথা। ঠিক তেমনি ভারতে যতগুলো মুসলিম নির্যাতন হবে, ভারতে যতগুলো মুসলমানকে নির্যাতন করা হবে, এখন থেকে উচিত বাংলাদেশ সরকারের কঠিন প্রতিবাদ করা। ভারত যদি বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, তখন বাংলাদেশেরও বলা উচিত যে তোমাদের দেশে মুসলমান নির্যাতন হলে তার প্রভাব
আমাদের বাংলাদেশে এসে পড়ে, সুতরাং এটা তোমাদের আভ্যন্তরীণ বিষয় নয়। ওদের সঙ্গে এভাবে আঙ্গুলে আঙ্গুল তুলে কথা না বললে ওরা সোজা হবে না ভাই। বিশ্বাস করেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার চেয়ে ভালো কেউ চায় না, কিন্তু ওরা তো সেরকম না। যেই হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে, সেই হাসিনাকে তো আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। ওরা ভারতে গিয়ে ট্রাম্পের সঙ্গে পর্যন্ত কথা বলে এসেছে। নরেন্দ্র মোদী এবং ট্রাম্প যখন কথা হয়েছে, আপনি কি মনে করেন তারা বাংলাদেশ নিয়ে কথা বলে নাই? অবশ্যই কথা বলছে। এবং নরেন্দ্র মোদী নিয়ে বিনিয়ে বাংলাদেশ নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। এগুলো বলবেন যে ভাই আপনি জানেন কিভাবে? এগুলো 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 তো বুঝাই যায়, এগুলো আর বলা লাগে না। এখন সেই তুলসী গাবার্ড ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইচ্ছাই হতে পারে, হয়তো নরেন্দ্র মোদী বলেছে যে এভাবে বলে দাও, সে বলে দিয়েছে। এখন এটার ইম্প্যাক্ট আসলে কি হতে পারে? ঠিক একই দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে তো আগে ছিল ওই যে আগে ওই যে খেল আছে না, মুশফিকুল ফজল আনসারি জিজ্ঞেস করতো। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র আগে ছিল ম্যাথিউ মিলার, তারপরে বেদান্ত প্যাটেল, দুইজন ছিল। এখন তো তারা নাই, এখন একজন মহিলাকে বসাইছে, তার নামটা আমি জানি না। তাকে জিজ্ঞেস করছে এক সাংবাদিক যে বাংলাদেশে এই সংখ্যালঘু নির্যাতন বিষয়ে তুমি এই যে একটা মন্তব্য করলো তুলসী গাবার্ড, গোয়েন্দা মহাপরিচালক, তুমি সম্বন্ধে তোমাদের মন্তব্য কি? সেই মহিলা কিন্তু চালাক, সে বলতেছে যে এটা কূটনীতিক বিষয়, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এবং সম্প্রতি মার্কিন সরকার যে 40টা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে এই 40টা দেশের লোকজন আমেরিকা প্রবেশ করতে পারবে না, সেখানেও কিন্তু বাংলাদেশের নাম নাই। সুতরাং আমরা খুব ভালো পর্যায়ে আছি এবং প্রফেসর ইউনূস বলেছেন যে আমরা কিন্তু বড় খেলোয়াড়, তাই না? যাই হোক, এখন এই জিনিসটা বাংলাদেশের উপর কতটুকু প্রভাব পড়তে পারে? এটা বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না বলে আমি বিশ্বাস করি। কারণ তুলসী গাবার্ড তিনি সাংবাদিকদের চাপেই হোক বা মোদির অনুরোধেই হোক, তিনি যে কোনো কারণেই হোক তিনি একটা মন্তব্য করেছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনেক বৃদ্ধ বৃদ্ধ সিনেটর বসে থাকে, তাদের সহকারে একটা সিদ্ধান্তে আসতে হবে। আজকে একজন সিনেটর অবশ্যই এসেছে এই বাংলাদেশে, সেখানে তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখন প্রফেসর ইউনূস তাকে বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশে কিছু হিন্দু মৃত্যু ঘটনা ঘটেছে, বাট এগুলো সবই রাজনৈতিক, একটাও ধর্মীয় না। এবং তিনি একদম খাতাপত্র সহকারে এভিডেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই আমেরিকার বৃদ্ধ সিনেটরকে। তিনি অবশ্যই গিয়ে আমেরিকাতে বলবেন। এরপর জানেন যে আমেরিকাতে 3টা পার্ট আছে, প্রেসিডেন্ট, তারপরে সুপ্রিম কোর্ট এবং হাউস অফ সিনেট। এই 3টা এক না হলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ট্রাম্প বলছিল না যে জন্মগ্রহণ যারা করে আমেরিকাতে তারা তো আগে ছিল আমেরিকার নাগরিক, এটা তো ট্রাম্প বাদ দিয়ে দিয়েছে। কিন্তু সম্প্রতি আদালত এটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আদালত বলেছে না, ট্রাম্পের এই আদেশ আপাতত বাস্তবায়ন করা হবে না। এবং সম্প্রতি কলম্বিয়াতে ভেনেজুয়েলাতে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতা আসার পরে ট্রাম্প অবৈধ যারা আছে এই দেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ভারতীয়দেরকে পাঠিয়ে দিয়েছে, কলম্বিয়া, তারপরে আরও অনেক দেশের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভেনেজুয়েলা নিতে চায় না। তখন এই ভেনেজুয়েলার লোকদেরকে ট্রাম্প পাঠিয়েছে আল সালভাডোরে, সেখানে একটা জেলখানায় পাঠিয়ে দিয়েছে। অথচ বাংলাদেশের কোনো অবৈধ অভিবাসীদেরকে এখন পর্যন্ত ফেরত পাঠানোর ঘটনা ঘটেনি। এখন তুলসী গাবার্ড এটা কেন মন্তব্য করেছেন, বুঝে করেছেন বা না বুঝে করেছেন আমি জানি না, তবে বাংলাদেশ সরকার স্ট্রং প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদটা কন্টিনিউ জারি রাখা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, যদি মনে করেন যে ট্রাম্প এবং তার গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরও যারা ভারতীয়রা আছে তারা বলল যে হ্যাঁ বাংলাদেশ ইসলামী মৌলবাদী, এই সেই, আমরা এখন অ্যাকশন নেব, কি করতে পারবে? কিছুই করতে পারবে না। একটা কথা বলি আপনাদেরকে, একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। সেটা হচ্ছে যে বাইডেন সরকার, ট্রাম্পের আগে যে বাইডেন, তারপরে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী আবার এই পিটার হাস, এবং পররাষ্ট্রমন্ত্রীর নামটা যেন কি ভুলে গেলাম,
এরা শেখ হাসিনাকে সরানোর জন্য কিন্তু বহু চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু এরা সফল হয় নাই। কারণ এত সহজ না, একটা স্বাধীন দেশে একটা সরকার পরিবর্তন করা এত সহজ না। এমনকি পিটার হাস তিনি তার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করেছেন। 2023 সালের 28 অক্টোবর বিএনপি 15 লক্ষ লোক ঢাকা শহরে আনলো, জামাতও আনলো 2-3 লক্ষ। সে সময় কিন্তু পিটার হাস নিজে বলেছেন, উৎসাহ দিয়েছেন যে এই কিন্তু শেষ সুযোগ, আর পাবে না, গণ আন্দোলন করে। এবং সেই পিটার হাস তিনি তার দূতাবাসে ডেকেছেন জামাত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। তাহের সাহেব এখনো জীবিত আছেন, মরেন নাই। সেই তাহের সাহেবকে বলেছেন যে আগামীকালকে আপনারা বিএনপি সহ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন সরকার উৎখাতের আন্দোলনে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বিএনপির যে নেতারা আছেন তারা সঠিক দিক নির্দেশনা ওই দিন জনগণকে দিতে পারে নাই। এই কারণেই শেখ হাসিনার পুলিশের হামলার কারণে এত 15 লক্ষ লোকের সমাগম 45 মিনিটের ভিতরে সবাই শেষ হয়ে গেল। তারা নেতার মুখের দিকে তাকিয়ে নির্দেশের অপেক্ষায়, কিন্তু নেতৃবৃন্দের কাছ থেকে কোনো নির্দেশ আসে নাই। তারপরেও কিন্তু আমেরিকা পারে নাই হাসিনাকে সরাইতে। তারপর যখন রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামলো, বলে গুলি করি একটা, মরে আর একটা, একটাই যায়, বাকিটি যায় না। হাসিনা কেন পালিয়ে গেছে জানেন? শুধু একটা কারণেই, গুলি করি একটা, মরে একটা, একটাই যায়, বাকিটি যায় না। ওই পুলিশ বলছিল না স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরে, এই তারপর হাসিনা পালিয়ে গেল। তো আমেরিকা বলেন আর ভারত বলেন, এরা কেউই কিছু করতে পারবে না যদি না এই আগস্ট মাসে যেভাবে যেই ফোর্স দ্বারা হাসিনার পতন হয়েছে সেই রকম কোনো শক্তি হাসিনার পক্ষে রাজপথে আন্দোলনে নামে। হাসিনার কি সেই সাহস আছে নাকি শক্তি আছে? ওরা দেখলাম শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে 5-6 জন মিছিল করে পুলিশের গাড়ির শব্দ শুই না ওরা খেক মেক ফালে আর যেভাবে দৌড় দিল, এরা করবে আবার মিছিল না? হাসিনাও আরামেই আছে। হাসিনা দেখলাম যে আজকে অনলাইনে কবিতা আবৃত্তি করে একজন দেখলাম তারে গান গায়ে শোনায়, এবং যে গান গায়ে শোনায় তার বাংলা উচ্চারণও সঠিক না, মনে হয় খুবই কম শিক্ষিত আর কি। হাসিনা বলে আচ্ছা ঠিক আছে এটা টিকটকে সরিয়ে দাও, হ্যাঁ আচ্ছা এইবার বলো কবিতা শোনাইব কে? উনি আরামই আছে, উনি ওই ভারতে বসে বসে অনলাইনে কবিতার আসর বসায়, গল্পের আসর, থাকুক ভালো থাকুক, ভারতে থাকুক ভালো থাকুক। এই তো এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আসলে কিছুই করতে পারবে না, কারণ প্রফেসর ইউনূস অনেক বড় একজন খেলোয়াড় এবং তিনি বিশ্ব নেতা। তার বিরুদ্ধে কোনো কথা বলে ভারত এবং আমেরিকা কিছুই করতে পারবে না। জাতিসংঘের মহাসচিব 4 দিন এসে থেকে গেল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রফেসর ইউনূস যখন তুলসী গ্যাবার্ডের এই কথার প্রতিবাদ করেছে, এই পোস্টটা চিফ অ্যাডভাইজার বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার হয়েছে। কে শেয়ার করেছে? ফ্রেঞ্চ এম্বাসি, ফ্রান্সের এম্বাসি এটা শেয়ার করেছে। তার মানে ইউরোপও বিশ্বাস করে না তুলসী গ্যাবার্ডের এই ধরনের কথা। এটা তো একদম প্রমাণিত না, নেত্র নিউজ একদম প্রকাশ করে দিয়েছে যে হাসিনা পালিয়ে যাওয়ার আগ থেকে পর পর্যন্ত 9 জন হিন্দু মারা গেছে, এবং এই 9টাই হচ্ছে রাজনৈতিক। কেউ বিএনপি করতো, আওয়ামী লীগ মারছে, কেউ আওয়ামী লীগ করতো, বিএনপি মারছে, একজন পুলিশ মারা গেছে হিন্দু, এইরকম। তো এগুলো তো বললে কোনো লাভ নেই, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে যদি মনে করেন যে নির্বাচন তো হবে, ডিসেম্বরে হবে বা তারপরে হলে, আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কি বিএনপি নেতৃবৃন্দ এই প্রফেসর ইউনূসের মতো সামাল দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে এই ভারত এবং আমেরিকা কিন্তু বিভিন্ন অঘটন ঘটাবেই, এই দেশটাকে একটা
উগ্রপন্থী ইসলামিক দেশ হিসাবে প্রমাণ করার জন্য ভারত এবং বর্তমান ট্রাম্প সরকার এমন কোনো কাজ নাই যে না করবে, চেষ্টা করবে। এটা ঠেকানোর সামর্থ্য কি বিএনপির আছে? জামাত ক্ষমতা আসলে তো আরো বেশি করবে, বলবে জামাত তো ওই ইসলামিক দল, এটা তো আরো খারাপ। সেইটা ঠেকানোর মতো ক্ষমতা কি বিএনপি এবং জামাতের আছে? আওয়ামী লীগ যেভাবে তাদের দল দিয়ে, তাদের দলের অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে দিয়ে বিভিন্নভাবে গুজব ছড়াতো এবং তাদেরকে খুব ভালোবাসতো, বিএনপিকে সেটা করে না তো। গতকালকে না যেন পরশুদিন বিএনপি একটা দাওয়াত, একটা ইফতার পার্টির আয়োজন করছে, যে যারা অনলাইনে কাজ করছে ওদেরকে নিয়ে। একজনকেও চিনি না। আচ্ছা, আপনারা এখন যারা আমাকে দেখতেছেন, এখন তো আমি অনেক কমে দিছি ভিডিও বানানো। এই আন্দোলন পর্যন্ত, হাসিনার পতন পর্যন্ত যদি এই বাংলাদেশে 10-12 জন ইউটিউবারের নাম বলেন যারা অনেক এই বিদেশে বসে তারা ভিডিও বানিয়েছে, জনগণকে উৎসাহিত করেছে আন্দোলনে নামার জন্য, অবশ্যই তো পিনাকি, ইলিয়াস, কনক সরারেরা তো সামনের সারিতে আছে, বাট আমরা যারা অন্তত 10-12 জনের ভিতর তো একজন আছি, তাই না? এত দিন ধরে হাসিনা পালিয়ে গেল, বিএনপি এখন ভালো পর্যায়ে আছে, বিএনপি সরকার গঠন স্বপ্নও দেখছে, ঠিক আছে, দেখতেই পারে, অনেক বড় দল, জনসমর্থন আছে, আমিও চাই বিএনপি সরকার গঠন করুক। আজ পর্যন্ত বিএনপির কোনটা লোক জিজ্ঞেস করেছে যে ভাই, অনেক জিজ্ঞেস করার দরকার নাই, যে ভাই ধন্যবাদ। আপনারা যারা প্রবাসে আছেন, আমিও প্রবাসে আছি, আপনাদের মতো আমিও কিন্তু ওই কোন দল ক্ষমতায় আসলে আমার কি করবে, কিচ্ছু না ভাই, এগুলি কিচ্ছু আশা নাই। যারা প্রবাসে আছেন তারা রেমিটেন্স বন্ধ করে দিছেন, তারা প্রবাসে থেকে হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন করছেন। এই যে আরব আমিরাতের ভাইয়েরা জেলে পর্যন্ত গেছে না? আমরাও ঠিক তেমনি এই এমনও দিন গেছে, সারা দিন ডিউটি করছি, সারা রাত ভিডিও বানাইছি, তারপরের দিন ডিউটিতে গিয়ে দেই শরীর কাঁপে। একটা জিত ছিল, রাগ ছিল যে হাসিনার পতন ঘটেই ছাড়বো। ঠিক আছে, এখন পতন হয়েছে, এখন বিএনপি কি জিজ্ঞেস করে একবারও ভাই, যেই সব লোকগুলা দিয়ে ওই যে করতো, ওই যে করছে, ওই যে ইফতার করছে, এরা বললে নাকি অনলাইন অ্যাক্টিভিস্ট। এখন একটা লোকের ভিডিও যদি 2 জনও দেখে, সেও তো অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদেরকে দিয়া করছে। ওই যে লন্ডনে যখন বিভিন্ন প্রোগ্রাম হইতো বিএনপির, আমি মাঝে মধ্যে যাইতাম, সবসময় যাইতে পারতাম না, প্রবাসী তো, এখন কাজ কাম থাকলে তো যাইতে পারি না। তো গেলে হয় কি, দেখতাম যে ওই কিছু ফেসবুক, ইউটিউব চ্যানেলদেরকে ওই বিএনপি মিডিয়া সেলের দিত, ওই যে হাইপ দিত, ওই যে একটা আছে না, ওই যে সবুজ পোশাক পরা, পিছনে লেখা বিএনপি মিডিয়া সেল। এই তো আমার তো এগুলা দরকার নাই, আমি দেখতাম যে ওই যাদেরকে মিডিয়া সেল দিছে ওদের ফেসবুক, ইউটিউবে মনে হয় 5 জনও সাবস্ক্রাইবার নাই, ওগুলা কেউ দেখেও না। তারপর ওরা ওই মিডিয়া সেলের পরে ঘোরাঘুরি করতো। তো একজন আমাকে বলল যে ভাই, আপনার তো চ্যানেল সবসময় দেখি, আপনার এই মিডিয়া সেলের জ্যাকেট দেয় নাই? আমি বলি না ভাই, দরকার নেই। উনি ওই যে যুব দলের রিপন ভাই, যারা চিনেন তারা চিনেন। তো উনি কারে জানি গিয়া বললো যে এরকম আমাদের ওয়ান নিউজের মিশন ভাই আসছে, ওনাকে একটা মিডিয়া সেলের একটা জ্যাকেট দেওয়া হোক। তখন সেই লোক করলো কি, একটা খাতা উল্টাইলো, কি নাম বললেন? কয় ওয়ান নিউজ। তো পয়রা টয়রা কয় না, তার নাম লিস্টে নাই, তারে এটা দেওয়া যাবো না। তা আমি বললাম যে ভাই, কি দরকার, আপনারা বলছে কি ওখানে যাইতে? এইখানে তো ওপেন স্পেস, পাবলিক প্লেস, এখানে তো ভিডিও করার জন্য সবাই উন্মুক্ত। আমি এখানে আসছি, আমি অংশগ্রহণ করব, আমি ভিডিও করব, তো এখানে এগুলার দরকারটা কি আমার, তাই না? দরকার নাই তো কোনো। তো আমি কখনোই কোনো প্রচার চাই নাই। আমি আমার লাইফে বহুবার তারেক রহমানের সামনে গেছি, বহুবার মালিক ভাইয়ের সামনে গেছি, কয়সর ভাইয়ের সামনে গেছি, বিএনপির সকল নেতৃবৃন্দ আমার চিনে, কিন্তু আমার সঙ্গে কারো কোনো ছবি দেখবেন না, কারণ আমি ছবি দিয়ে কি করুম ভাই? আল্লাহ পাক আমাকে লন্ডনে অনেক ভালো রাখছে, আমি অনেক সুখে আছি, আমি ভালো পয়সাপাতি কামাই করতেছি, বাপ মায়ের দোয়া আছে, স্ত্রীর দোয়া আছে, তো আমার আর এগুলার কি দরকার? কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে আজকাল বিএনপিতে অনেক লোক আসছে যারা বিশ্বাস করেন
7ই জানুয়ারি নির্বাচনটা যখন হয়, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, আমি টক শোতে কল করলেও আসে না, কয় না ভাই হাসিনা ক্ষমতায় আসছে আর কি আবার 5 বছর পরে। আগে খুব গলা ফাটাইতো, যেই হাসিনার ক্ষমতা এসে পড়লো 7ই জানুয়ারি নির্বাচনে, সব আবার গা ঢাকা দিল। কম তো আর টকশো করি নাই, আর কম ভিডিও বানাই নাই। আমরা তো ভাই আজকের খেলোয়াড় না। এই বিএনপির ভিতরে কে ভালো কে খারাপ, দল বিপদে পড়লে কে পালিয়ে যাইব আবার সব জানি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই সুবিধাবাদীদেরকেই বারে বারে ইয়ে করতেছে। যারা সুবিধাবাদী ওদেরকেই দলে মূল্যায়ন করতেছে। যারা ত্যাগী, যারা ওই যে দেখছেন না, ওই যে ধান খেতে ঘুমাইতো, পাট খেতে ঘুমাইতো, নদীর মধ্যে নৌকা দিয়ে ঘুমাইতো, এদের কোনো মূল্যায়ন নাই। উইরা আইসা জুইরা বইয়া এইসব মূল্যায়ন। কিছু ওই যে আওয়ামী লীগের মধ্যে আছে না ব্যবসায়ীরা ঢুকছে, এখন বিএনপির ভিতরে ব্যবসায়ীরা ঢুকতেছে। আমাদের এলাকার একটা কলেজ আছে, ওই কলেজে নাকি ওই কোন এক ব্যবসায়ীরা বানাইছে সভাপতি। ও তো আমি বললাম যে এ কিভাবে আসলো, এ তো বিএনপি জানিই না। তখন সেই লোক কিছু ছবি দেখাইলো, সাইফুল আলম নীরবের সঙ্গে তার ছবি। মানে ওই ছবিগুলো তুলে রাখছিল একসময় গোপনে, তুইলাকে তার কাছেই রাখছে। হাসিনা থাকলে কিন্তু ওই ছবি কিন্তু দেখাইতো না। হাসিনা চলে যাওয়ার পরে ওই ছবি দেখায়, এই দেখো আমার সঙ্গে অমুকের ছবি, অমুকের ছবি। তো আমরা এত কিছু করলাম, আমরা তো কিচ্ছু চাই না ভাই, বিশ্বাস করেন কিচ্ছু চাই না। আমি এই হেমায়েতুদ্দিন মিশন, কাজী হেমায়েতুদ্দিন মিশন যদি আমি চেষ্টা করতাম, এই প্রফেসর ইউনূস সরকারের আমলে আমি ইচ্ছা করলে অন্তত যে কোনটা দূতাবাসের, বাংলাদেশে তো অনেক দূতাবাস আছে না ইয়াতে, আমি একটা দূতাবাসের প্রেস সেক্রেটারি হইলে হইতে পারতাম। প্রত্যেকটা দূতাবাসে কিন্তু ইয়ে থাকে, ওই যে প্রেস অ্যাটাচে, মিলিটারি অ্যাটাচে এরকম থাকে। রাষ্ট্রদূত তো অনেক বড় পদ, এটা না, অন্তত একটা তথ্য সচিব হইলেও হতে পারতাম, প্রেস সেক্রেটারি হইলেও হইতে পারতাম। আমার কাছের লোকই তো অনেকে আছে, এই যে প্রফেসর ইউনূস সরকারের ইয়াতে আছে, ওই যে মন্ত্রিসভায় আছে, আসিফ নজরুল ভাই আছে, তারপরে ফয়েজ আহমেদ তৈয়ব ভাই আছে, সম্প্রতি ওই যে নতুন উপদেষ্টা হইল যে, ওনার সঙ্গে তো আমার খুবই ভালো সম্পর্ক। কখনো এগুলো করিনি, কারণ 1 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ সরকারের আপনি যদি যান, আপনার বেতন খুবই কম। একটা উপদেষ্টার বেতন 1 লক্ষ 1.5 লক্ষ এর বেশি না। এখন আপনি যদি দুর্নীতি করেন তাহলে বহু টাকা, আমরা তো দুর্নীতি করবো না, তাই না? তো আমরা তো এর 5-6 গুণ বেশি টাকা আমরা লন্ডনে ইনকাম করি। তাহলে আমি ওইখানে গিয়া আমি কেন ভাই এই মানে কম টাকায় আমি কাজ করব? তারপরে বাংলাদেশে তো আপনার কাজ কাম কইরা কোনো ইয়ে নাই, আমরা আপনাকে আরো বদনামের ভাগী হইতে হয়, তাই না? যাই হোক, আমার আসলে যাই হোক, এই জন্যই বলতেছি যে এখনো সময় আছে। যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, বিএনপিকে বলবো তাদেরকে সমাদর করেন, তাদেরকে ব্রিফ করেন এবং তাদেরকে পরামর্শ দেন যে এই আওয়ামী ভারতীয় যেই গুজব তার সঙ্গে যুক্ত হয়েছে এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটার বিরুদ্ধে কিভাবে সোচ্চার থাকতে হবে, কিভাবে অনলাইনে, কারণ বর্তমান যুগে কিন্তু এই গ্লোবালাইজেশনের যুগে, এই টেকনোলজির যুগে কিন্তু রাজপথের পাশাপাশি অনলাইনেও কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। সুতরাং যাতে এই অনলাইনে আরো ভূমিকা রাখতে পারে, আমরা কিছু চাই না, টাকা পয়সা কিচ্ছু না, শুধু একটু উৎসাহ যে হ্যাঁ হেমায়েতুদ্দিন মিশন, হ্যাঁ তুমি অনেক ভালো কাজ করছো, চালিয়ে যাও, আর কিছু না, এতটুকুই। আমাদের টাকার দরকার নাই ভাই। আমাদের এই হাজার হাজার প্রবাসী, লাখ লাখ প্রবাসী, সৌদি আরব, কাতার, কুয়েত, আমেরিকা, ইংল্যান্ড, কোনো প্রবাসী কোনো আশা করে না, বিশ্বাস করেন, কোনো প্রবাসী কোনো আশা করে না। প্রত্যেকটা প্রবাসী পরিশ্রম করে শুধু একটু সান্ত্বনা যে হ্যাঁ তোমরা প্রবাসীরা অনেক ভালো কাজ করতেছো, তোমাদের কাছে কৃতজ্ঞ, এছাড়া আর কিছু না। এগুলো না হলে কিন্তু এই যে ইন্ডিয়া বা এই আওয়ামী লীগ ইন্ডিয়া এবং এই যে ট্রাম্পের এদের গুজব কিন্তু বাংলাদেশের বিরাট ক্ষতি করবে এবং সার্বভৌমত্বের প্রতিও হুমকি হতে পারে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং
সেই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।